বামনদিঘির উত্তর পাড়ের বনের ধারে যে প্রকাণ্ড তেঁতুল গাছটা আছে, ওটাতে বাস করত একটা বোকা ভূত, যার নাম ছিল হাবা ভূত। ওই হাবা ভূতের বিয়ে হলো শ্মশান ধারের শ্যাওড়া গাছের খেঁদি পেঁদনির সাথে। এতে হাবা ভূতের মা তো বেজায় খুশি, কারণ এমন বোকার হদ্দ ছেলে ওই হাবা, তার যে আবার বিয়ে হচ্ছে এটাই যথেষ্ট। হাবা ভূতের মা তাই আনন্দে একেবারে আটখানা হয়ে কখনো দুপা তুলে নাচছে, আবার মাঝে মধ্যেই সুর করে গান গাইছে। চাঁদ ডুবেছে, রাত বেড়েছে, শ্যাওড়া তলায় কে? ভূত নাচছে, পেত নাচছে, আমার হাবা সোনার বিয়ে। মহা ধুমধাম করে হাবা ভূতের বিয়ে মিটল। বেশ কিছুদিন পর হাবা ভূত শ্বশুর বাড়ি যাবে বলে ঠিক করল। একাই সে শ্বশুর বাড়ি রওনা দিল। যাবার সময় তার মা তাকে বলল, হ্যাঁ রে হাবা, শ্বশুর ঘরে যেহেতু যাচ্ছিস, যাবার সময় খালি হাতে যাস নে, কিছু না কিছু অবশ্যই নিয়ে যাস, বুঝলি? হ্যাঁ গো হ্যাঁ, নিয়ে যাব, তোমাকে আর মনে করাতে হবে না। আমি কি এত বোকা নাকি? নীলচে রাতের অন্ধকারে বনের ভিতর দিয়ে হাবা ভূত নাচতে নাচতে শ্বশুর বাড়ি চলেছে। যেতে যেতে হঠাৎ তার মায়ের কথাটা মনে পড়ল, সেই কিছু না কিছু নিয়ে যাওয়ার কথা। সে মনে মনে ভাবল, কিছু না কিছুটা যে কার দোকানে পাওয়া যায় কে জানে। আমার মাটার আবার বেশি বেশি, শ্বশুর বাড়ি যাচ্ছি মিষ্টি নিয়ে চলে যেতুম, ওনার আবার কিছু না কিছু নিয়ে যেতে হবে। এবার গোটা হাটটা খুঁজে দেখি কার দোকানে কিছু না কিছু পাওয়া যায়। দূর বাবা, ভাল লাগে না। হাবা ভূত হাটে গিয়ে দোকানদারকে বলল, ও দোকানি, 5 টাকার কিছু না কিছু দাও তো। 5 টাকার রসগোল্লা দিয়ে দি। হায় হায়, না না, নচগোল্লা নয়, কিছু না কিছু দাও। তাহলে 5 টাকার গরম পান্তুয়া দিয়ে দি, ভালো হবে টাটকা পান্তুয়া। তুমি কি বোকা গো? তোমাকে কখন থেকে বলতেছি কিছু না কিছু দাও, তুমি শুধু ভুল ভাল জিনিস দিচ্ছ। তোমার দোকানে যদি না থাকে তো বলে দেবে, আমি অন্য দোকানে চলে যাব। মা বলে দিয়েছে বারবার করে কিছু না কিছুই নিয়ে যেতে। দোকানদারের আর বুঝতে বাকি রইল না যে হাবা একটা বোকার হদ্দ। তাই সে চালাকি করে বলল, দাঁড়াও দাঁড়াও, কিছু না কিছু তো খুব দামি জিনিস, তাই আমি দোকানে রাখি না, পাছে চুরি হয়ে যায়। আমি তোমায় ঘর থেকে এনে দিচ্ছি। দোকানদার বুনো কচুতে রং করে হাবাকে দিয়ে দিল। হাবা ভূত মনের আনন্দে কিছু না কিছু নিয়ে শ্বশুর বাড়ি চলল। হাবা ভূত শুটুস শুটুস করে যায়, আর রাস্তায় মানুষ দেখলেই ভয়ে গাছের আড়ালে অন্ধকারে লুকিয়ে পড়ে। আবার একটু করে বেরোয়, পা টিপে টিপে চলে, আর কুকুর ডাকলেই ভয়ে লুকিয়ে পড়ে। আর অন্ধকার ফাঁকা রাস্তা পেলেই সুটুক সুটুক করে লেংচে লেংচে চলে, আর মনের আনন্দে গান গায়। রাত হয়েছে কালো ঝিম,
সূর্য গেছে পশ্চিম, শ্যাওড়া গাছে পেতনি পিসি, খালের ধারে মেছো, রাতের বেলায় একলা যারা, তারা আস্তে করে হেঁচো হ্যাঁচো। গাব গাছেতে মামদ ঘুমোয়, উঠবে ঘন জেগে, ঘাড়খানা তোর মোটকে দেবে গেলেই পারে রেগে। আমি হলাম হাবা ভূত, ও তো আমার পিসে, আসুক যতই ওঝা গুনিন, ভয়টা আমার কিসে। তারপর যেতে যেতে হঠাৎ হাবা ভূতের খুব জোরে হাগা পেয়ে গেল। এই রে, পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো, ওরে বাবা রে, কি জোরে হাগা পেয়েছে। যাই যাই যাই, ওই বাঁশ বনে বসে পড়ি, একটু মন খুলে হেগে নি, তারপর শ্বশুর বাড়ি যাব ক্ষণ। বলেই হাবা ভূত একটা নুয়ে পড়া বাঁশের ওপর বসে দুলে দুলে হাগতে লাগলো। কিন্তু হাবা ভূত তাড়াহুড়োয় ততটা খেয়াল করেনি যে নিচে একটা কচ্ছপ বসেছিল। যেই না গরম হাগা কচ্ছপের ওপর পড়েছে, অমনি কচ্ছপটা চলতে শুরু করেছে। হাবা তো দেখেই অবাক। কি ব্যাপার, আমার গু কেন হাঁটতিছে? হাবা হাত দিয়ে চোখ দুটো ভালো করে ঘষে আবার দেখল, না, এ তো স্বপ্ন নয়, গু তো সত্যি সত্যি একটু একটু করে হেঁটে চলে যাচ্ছে। ও মাই গড, স্টিলের রড, গু হাঁটে গট গট। হাবা খুব খুশি হয়ে মনের আনন্দে নাচতে নাচতে শ্বশুর বাড়ি পৌঁছে গেল। এদিকে হাবা ভূতের শাশুড়ি সারা দিন ধরে অনেক কিছু রান্না করেছে। নতুন জামাই আসবে বলে কথা। আর খেতে বসে হাবা ভূত নির্লজ্জের মতো একেবারে পেট ভর্তি করে খেয়েছে। তার ওপর আবার শেষ পাতে এক হাঁড়ি দই হাপুস হুপুস করে সাঁটিয়েছে। একেবারে পেট ফুলে সমদম। এবার নতুন জামাইকে একা একটা ঘরে শুতে দিয়েছে। শুয়েই হাবা ভূত ঘর ঘর করে নাক ডাকতে শুরু করেছে। হঠাৎ মাঝরাতে হাবা ভূতের পেট আবার মোচড় দিয়ে উঠল। হাবা ভূতের আবার হাগা পেয়েছে। তোমরাই ভেবে দেখো, অত খেলে তো হাগা পাবেই। হাগার চোটে হাবা ভূত একেবারে কুঁকড়ে গেছে। কোনো রকম পথ টিপে হাবা ভূত বিছানা থেকে নেবে মনে মনে ভাবল, শ্বশুর বাড়িতে রাতে হাগার কথা কাকে যে বলি। বলতে বলতে তার একটা কথা মনে পড়ে গেল। সে এবার একা একাই বলতে লাগলো, সত্যি তো, আমি কি বোকা রে বাবা। আমার মা ঠিকই বলে, আমি একটা বোকার হদ্দ। আমার হাগা তো হাঁটতে পারে, তাহলে আমি বাইরে হাগবো কেন? ঘরের মধ্যেই হেগে দেব, হাগা নিজেই হেঁটে হেঁটে বাইরে চলে যাবে। বলেই হাবা ভূত ঘরের মেঝেতে এক ঝোড়া খানেক হেগে ফেলল। তারপর হাবা ভূত কিছুক্ষণ ধরে দেখল, কিন্তু গু নড়ছে না দেখে সে বলল, এই গু যা। তাও গু যায় না।
হাবা আবার বলল, এই গু, যা না রে। গু তবুও যায় না। হাবা একটু রেগে গিয়ে বলল, এই গু, যাবি না কি বল? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। কিন্তু গু কি আর নড়ে? গু যেমন ছিল তেমনই পড়ে রইল। হাবা এবার রেগে গিয়ে একটা লাঠি নিয়ে গুয়ের ওপর স্যাপাক স্যাপাক করে চাবগাতে লাগলো। গু তো গোটা ঘরে হাবার গায়ে মুখে ছিটকাতে লাগলো। ঘরের মধ্যে গু চাবগানোর আওয়াজ বাইরে পর্যন্ত শোনা যেতে লাগলো। শাশুড়ির কানে যেতেই, কি ব্যাপার? জামাইয়ের ঘর দিয়ে এমন আওয়াজ আসতিছে কেন? কালুটা কি আমার ঘরের ভেতর ঢুকলো নাকি? দেখি মিনসেটা এমন আওয়াজ করছে কেন? বোকা জামাইটা আবার কি গন্ডগোল পাকালো দেখি একবার। শাশুড়ি ছুটে এসে দরজা খুলতেই এক লাদা গু ছিটকে পুরো শাশুড়ির মুখে। কি গন্ধ রে বাবা! পেটে কি শুয়োর পচা ছিল নাকি রে? কদিন হগিনে বাবা কে জানে। কি গন্ধ! ব্যাস, হাবা এবার যায় কোথায়? লজ্জায় একেবারে তার মাথা কাটা যাওয়ার উপক্রম। শাশুড়ি বা আর করে কি? নতুন জামাই, যতই বোকা হোক, নতুন জামাই বলে কথা। হাবাভূত লজ্জায় সেই রাতের বেলায় বাড়ি ফিরে যায়। সে আর লজ্জায় কোনো দিনই শ্বশুর বাড়ি মুখো হয়নি। তোমরা যেন কেউ আমার মতো এরাম কখনো করো না। আমার তো আর কোনোদিনই শ্বশুর বাড়ি যাওয়া হলো না। তবে তোমরা যদি বলো, মানে একটু সাহস দাও, তাহলে লজ্জা শরমের মাথা খেয়ে আর একবার যেতে পারি।